কি হচ্ছে বাংলাদেশে? কে আসছে? কারা আসছে অহরহ? নতুন কোনো ষড়যন্ত্র চলছে? কি তাদের অভিসন্ধি? নির্বাচনের বাজারে যখন সড়ক গরম বাংলাদেশ, তখন আড়ালে আবডালে চলছে এক অদ্ভুত, অকল্পনীয় মেটিকুলাস ডিজাইন, ক্ষমতার অলিন্দে জাকিয়ে বসার নয়া কৌশল। আসুন আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক সেই গভীর ষড়যন্ত্রের নীল নকশা কিভাবে তৈরি হচ্ছে। বাংলাদেশে রহস্যময় ব্যক্তির আগমন। সম্প্রতি আপনারা দেখেছেন আমেরিকা থেকে উড়ে এসেছিলেন যুক্তরাষ্ট্রের এক খ্রিস্টধর্মীয় প্রচারক, শিক্ষাবিদ, নাম ডক্টর গর্ডন ক্লিঙ্গেনশমিট। আপনারা ভাবছেন এ আর এমন কি? বাংলাদেশে এমন পশ্চিমা রোজ কতই না আসে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে, দেশি বিদেশি মিশনগুলিতে গিয়ে আলাপ করে। এক্ষেত্রেও যদি এমনটা ভেবে থাকেন তাহলে মারাত্মক ভুল করছেন। আসুন এই ব্যক্তির আসল কর্মকাণ্ড একটু উন্মোচন করা যাক। দৈনিক জনকণ্ঠের রিপোর্ট অনুসারে গত 14 জানুয়ারি সন্ধ্যা 7টায় ঢাকার মগবাজারে অবস্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সমস্যার কথা তুলে ধরা হয়। পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। ডক্টর গর্ডন ক্লিঙ্গেনশমিট নাকি বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং এ ধরনের সংলাপ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরেন। প্রশ্ন হল, ডক্টর গর্ডন ক্লিঙ্গেনশমিট কে এবং তিনি হঠাৎ বাংলাদেশে কেন এলেন? কারা নিয়ে এলো এবং তিনি ঠিক কী বার্তা দিলেন? এই বিষয়ে আমাদের রিসার্চ টিমের অন্তর্তদন্তে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ডক্টর গর্ডন হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক নৌসেনা কর্মকর্তা। 1968 সালে নিউ ইয়র্কের বাফেলোতে জন্মগ্রহণ করা এই ব্যক্তি শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ছিলেন। 1991 সালে এয়ারফোর্স একাডেমি থেকে স্নাতক হওয়ার পর তিনি উচ্চশিক্ষায় মনোনিবেশ করেন এবং রাষ্ট্রবিজ্ঞান, MBA ও ধর্মতত্ত্বে PhD ডিগ্রি অর্জন করেন। তার প্রথম কর্মজীবন ছিল বিমান বাহিনীতে। বিমান বাহিনী 1991 থেকে 2002। এখানে তিনি মিসাইল অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং মেজর পদে উন্নীত হন। দ্বিতীয় পর্যায় নৌবাহিনী 2002 থেকে 2007। চ্যাপলিন বা ধর্মীয় শিক্ষক হিসেবে কাজ করার প্রবল ইচ্ছায় তিনি স্বেচ্ছায় পদাবনতি নিয়ে নৌবাহিনীতে যোগ দেন। তবে 2006 সালে একটি নির্দিষ্ট সামরিক নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে কোর্ট মার্শাল হয়। এর ফলে 2007 সালে তাকে নৌবাহিনী থেকে অনিচ্ছাকৃত অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ ও অপরাধসমূহ: সামরিক আদালতে ক্লিঙ্গেনশমিটের বিরুদ্ধে মূলত ইউনিফর্ম কোড অফ মিলিটারি জাস্টিসের 92 নম্বর ধারাভঙ্গের অভিযোগ জানা হয়। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ অমান্য করে সে ইউনিফর্ম পরিহিত অবস্থায় জনসমক্ষে রাজনৈতিক বা নির্দিষ্ট ধর্মীয় প্রতিবাদ সভায় যোগ দেয়। নৌবাহিনীর চ্যাপলেন হিসেবে নির্দিষ্ট প্রোটোকলের বাইরে গিয়ে ইউনিফর্ম পরা অবস্থায় গণমাধ্যমের সামনে ধর্মীয় প্রার্থনা ও বক্তব্য প্রদান করেন। আদালতের রায়ে প্রমাণিত হয় যে তিনি জেনে বুঝে সামরিক আইন ও আদেশ লঙ্ঘন করেছেন, তাই এর ফলে তার কোর্ট মার্শাল হয়। ডিপ স্টেটে অদৃশ্য শক্তির পেয়াদা। আমাদের অন্তর্তদন্তে উঠে আসা তথ্য অনুসারে নির্বাচনের ঠিক আগেই ডক্টরকে বাংলাদেশে নিয়ে আসে ন্যাশনাল খ্রিশ্চান ফেলোশিপ অফ বাংলাদেশ নামে একটি সংগঠন। তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অমির শফিকুর রহমানের সঙ্গে গর্ডনের একটি বৈঠকের বিশেষ ব্যবস্থা করে। আরও একটি তথ্য রয়েছে, এই বৈঠকে কোনো হিন্দু সংগঠনের কর্মকর্তা ছিল না। তাদের সঙ্গে গোপনে অন্য এক জায়গায় বৈঠক করানোর ব্যবস্থা করে। সেই বৈঠকের পর তাতে মনে হচ্ছিল যেন আগামী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জামাতের আমির। I was invited here by Dr. Shafiqur Rahman. He is my friend. I have met him 3 times, and although I cannot endorse him for Prime Minister, I cannot endorse Jamaat Islam as a party. I came in the interest of interfaith dialogue between the Christians and the Muslim people. And I am very pleased to announce that my bishops that I have invited and my pastors who I have invited from all over Bangladesh, they came here tonight, and 10 of them met for 90 minutes with Dr. Shafiqur Rahman. কি বুঝলেন? জামাতের আমির শফিকুর রহমান তার বন্ধু। তিনি জামাতের পক্ষ নিয়ে নাকি বাংলাদেশে আসেননি, কিন্তু তিনি জামাতের আমিরের কাছে প্রতিশ্রুতি চেয়েছেন। দেখুন। In specific, in 3 areas.
The Christian pastors are concerned about their safety and about religious freedom. And so we asked him, Dr. Rahman, if there is a move in the parliament for a blasphemy law that would punish the Christians for their speech, will you be for this or against this? And he said very clearly that JI does not have any plans to implement a new law regarding blasphemy, that the existing laws are sufficient for the governing of the country. কি বুঝলেন? গর্ডন সেদিন জামাতের আমিরের কাছে বিশেষ করে 3টি প্রশ্ন করেছিলেন। 1. জামাত যদি ক্ষমতায় আসে, বিধর্মীদের ক্ষেত্রে ধর্ম অবমাননার দায়ে যে শরিয়া আইনে বিচার হয় তা বাংলাদেশের খ্রিস্টানদের ক্ষেত্রে হবে কিনা। সেখানে জামাতের আমির প্রতিশ্রুতি দিয়েছেন তারা ক্ষমতায় গেলে ধর্ম অবমাননা নিয়ে সংবিধানে যা আছে এবং বর্তমান যে চালু আইন রয়েছে তার বাইরে নতুন আইন করার কোনো পরিকল্পনা জামাতের নেই। 2. বাংলাদেশে যারা ঘোষিত অপরাধী রয়েছে তারা যদি ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা চালায় তখন জামাতের নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘুদের পাশে দাঁড়াবে কিনা। তার উত্তরে জামাতের আমির জানিয়েছে দেশের প্রত্যেক সংখ্যালঘুকে তারা রক্ষা করবে নিজের সন্তানের মতো। গর্ডনের 3য় প্রশ্ন, জামাতের নেতৃত্বাধীন সরকারে ধর্মীয় সংখ্যালঘুরা কি জায়গা পাবে কোনো বৈষম্য ছাড়া? শফিকুর উত্তর দিয়েছে হ্যাঁ। এখন প্রশ্ন, শফিকুর গর্ডনকে প্রতিশ্রুতি দিয়েছে চলিত আইন বা সংবিধানের কথা বলে, কিন্তু জুলাই সনদে হ্যাঁ ভোটে জয়যুক্ত হলে সংবিধান পরিবর্তন, আর সংবিধান পরিবর্তন মানেই নতুন আইন তৈরি হবে দেশে, আর সেখানে কি থাকবে তা এখনও ধোঁয়াশায়। মায়াজাল ছড়াচ্ছে যেভাবে। ডক্টর গর্ডন সাফ জানিয়েছেন তিনি জামাতের আমিরের পক্ষ নিচ্ছেন না, এমনকি জামায়াতে ইসলামীর পক্ষেও কথা বলছেন না। তাহলে আচমকা জামাতের আমিরের কাছে তিনি প্রতিশ্রুতি কেন চাইলেন, আর কেনই বা বললেন বাংলাদেশে 6000 চার্চ রয়েছে, প্রত্যেক চার্চে 100 জন করে থাকলে কত খ্রিস্টান ভোটার আছে তার অঙ্ক কষে নিতে। অর্থাৎ সময় যত গড়াচ্ছে রাজনীতির সমীকরণ স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের 3য় শ্রেণীর এই দলকে প্রথম শ্রেণীতে আনার প্রবল চেষ্টা চালাচ্ছে একটি বিদেশি শক্তি, কারণ আওয়ামী লীগ মাঠে নেই, আর জনপ্রিয়তার নিরিখে বিএনপি এখন 1 নম্বরে, আর বিএনপির বর্তমান প্রধান তারেক রহমানকে পছন্দ করে না আমেরিকা। কারণটা স্পষ্ট, 2001 থেকে 6 সালের তারেকের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, তারেক যে চীনপন্থী তাও ভালো করে জানে আমেরিকা। তাই জামাতকে ক্ষমতায় এনে তারেকের পরিবর্তে চীন ও ভারত দুপক্ষকেই চাপে রাখতে চায় আমেরিকা। তাই জামাত ও তাদের জোট বাহিনীকে তারা এমনটা জায়গা দিতে চাইছে যাতে তারা ক্ষমতায় না এলেও যেন সংসদে শক্তিশালী বিরোধী হিসেবে উপস্থিত থাকে। এর ফলে এক ঢিলে 3 পাখি মারা যাবে। একদিকে ভারত, অন্যদিকে চীনকে চাপে রেখে সেন্ট মার্টিনে গুটি সাজিয়ে বঙ্গোপসাগরে ঘাঁটি তৈরি করা যাবে। পাশাপাশি মিয়ানমার সেনাবাহিনী বিশেষভাবে চীনকে জব্দ করাতে মানবিক করিডোরের নামে সেখানে সামরিক সহায়তা পাঠানোর কৌশল রয়েছে। কিন্তু বাংলায় একটা কথা আছে, বাস্তব কল্পনার থেকেও বিচিত্র। আমেরিকার বহু পরিকল্পিত কাহিনী বা জামাত বিএনপির স্বপ্ন হয়তো এমন সময় চোরা বাঁক নেবে যা কেউই কল্পনা করতে পারবে না। তার উত্তর দেবে সময় ও বাংলাদেশের নাগরিক। ও হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই কথাটা কি মনে পড়ছে? আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে।